আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ৩ শতাধিক অভিযোগ। কুমিল্লা দক্ষিণ সহ ৩ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। হাসান মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে মাঠে দুদক। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রাতে বাড়তে পারে সারা দেশে। নতুন পাঠ্য বইয়ের শহীদের তালিকায় অজ্ঞাত ব্যক্তির নাম। যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার, আটক ১। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২৮ টাকা বেশি দরে। মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি সহ ১০৫ অভিবাসী আটক। ১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম। এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৪। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা, সমর্থকদের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় ৩ শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। প্রতিদিনই ট্রাইব্যুনালে ২ থেকে ৩টি করে অভিযোগ জমা হচ্ছে। এদিকে দায়ের হওয়া ৩ শতাধিক অভিযোগের বেশিরভাগই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এসেছে। আর এসব অভিযোগের মধ্যে যাচাই বাছাই শেষে ১৬৮টির তদন্ত চলছে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে। এছাড়া সারা দেশ থেকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের যে তথ্য চাওয়া হয়েছিল তার মধ্যে অনেক জেলা থেকে তথ্য এসেছে। সব জেলা থেকে এখনো তথ্য আসেনি বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে। কুমিল্লা দক্ষিণ, নাটোর ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তির আহমেদ কোচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগির নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। আরো বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটিও শিগগির ঘোষণা করা হবে। এছাড়াও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। নতুন বছরের তৃতীয় দিনে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৪০ এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তি স্থল মিয়ানমার বলে জানা গেছে। ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেন সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন। ৫ মাত্রার ভূমিকম্পে সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরীর বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বাসা থেকে বেরিয়ে নিচে নেমে আসেন। শেখ হাসিনা সরকারের ৩ বারের মন্ত্রী ও সমালোচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডক্টর হাসান মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের মন্ত্রী হাসান মাহমুদের অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ৩১ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়েছে। ডক্টর হাসান মাহমুদের দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে গঠিত কমিটির প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে। অন্য সদস্যরা হলেন উপপরিচালক কমলেশ মণ্ডল, মিনহাজ বিন ইসলাম আল আমিন ও খুরশেদ আলম। চলতি মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে ঘন কুয়াশা ও একই সঙ্গে শীতের তীব্রতা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে সারা দেশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি মৌসুমে আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আবহাওয়ার বুলেটিনে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। নতুন পাঠ্য বইয়ে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকজন শহীদের নামে দেখা যায়। এতে শহীদদের তালিকায় নাহিয়ান নামে একজনের নাম পাওয়া যায়। তবে আন্দোলনের শহীদের তালিকায় ওই নামে কাউকে পাওয়া যায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে দেওয়া পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণে পরে ভুলটি সংশোধন করা হয়।
নাহিয়ান বাদ দিয়ে নাফিসা দেওয়া হয়। এখনো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি এনসিটিবি। রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা। নতুন বছরেও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছে না। সরকারের পক্ষ থেকে দফায় দফায় শুল্ক কর কমালেও সুবিধা পাচ্ছে না ভোক্তা। বরং নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীরা এখনো বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়াননি। রোজার আগে সরকারের পক্ষ থেকে আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে তারা। এছাড়া খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়েও খোলা সয়াবিন তেল লিটারে 28 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বছরের প্রথম থেকেই পণ্যটি কিনতে ক্রেতার ভোগান্তি বেড়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে বছরের প্রথম দিনেই বাংলাদেশি সহ 105 অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেখানকার মাসায়ের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ায় গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, নববর্ষের গভীর রাতে শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট 454 বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর 105 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বাংলাদেশে 10 দিনের সফরে এসেছেন মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। শুক্রবার তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডন প্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত 29 ডিসেম্বর ঢাকায় আসেন মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী। 10 দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা ও আজ শুক্রবার ভোরে শ্রীনগরের হাসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেফতার করতে তার বাসভবনে পৌঁছেছেন দুর্নীতি তদন্ত অফিসের কর্মকর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বাসভবনের সামনে জড়ো হয়েছেন ইয়েলের সমর্থকরা। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, প্রেসিডেন্ট ইয়েল গ্রেফতার হলে এ ঘটনা হবে নজিরবিহীন, কেননা এর আগে দেশটিতে প্রেসিডেন্টের অবস্থায় কেউই গ্রেফতার হননি। গণমাধ্যমটি বলছে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশকে ভেতরে প্রবেশ করতে দেবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়, কেননা ইয়েলের বাসভবনে তল্লাশি করার সময় তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছে পিএসএস। সেক্ষেত্রে এবার তারা প্রেসিডেন্টকে গ্রেফতারে বাধা দেওয়ার চেষ্টা করবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।